হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সবাইকে এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে ক্লাস 10-এর অঙ্ক বিষয়ের একটি চ্যাপ্টার গোলক, যা এখানে মোটামুটি ডিটেলসে এবং সমস্ত কিছু উদাহরণ সব কিছু এখানে দেখানো হয়েছে। এবং যারা 10-এ এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আর যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের যদি কোনো গোলকের ওপর কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু তারাও এই ভিডিওটি দেখতে পারে। তো চলে আসছি প্রথমে গোলক। গোলক কাকে বলে? গোলক এখানে তোমার গোলক বলা হয়েছে যে এই যে একখানি যদি আমরা পাখা নিই অথবা একটা বৃত্ত, সেই বৃত্তকে সম্পূর্ণ দুটো ভাগে ভাগ করলাম, তার একটা ভাগটা এইভাবে নিলাম, সেই একটা ভাগকে যদি আমরা চারদিক থেকে ঘোরাতে থাকি তাহলে একটা ঘনবস্তু তৈরি হবে। সেই ঘনবস্তুকে বলা হবে কি? গোলক। তো আসছি পরেরটাতে। পরের সাইডে এখানে কি বলা আছে না, এখানে বলা হয়েছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমাকে মাথায় রাখতে হবে। তবে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানার আগে এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা সমগ্রতল কখন ব্যবহার করব বা কোন কোন ক্ষেত্রে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল হিসাবে বিবেচনা করব। তো প্রথমে আসে সমগ্রতলের ক্ষেত্রফল বলতে, ধরো একটা ডিমের উপরে যে খোসাটা সেটা ছাড়িয়ে দিলে ভিতরে একটা বস্তু পড়ে থাকবে। সেই যে উপরের যে বস্তুটাকে ছাড়িয়ে দেওয়া হলো সেই উপরের অংশটাকে বলা হবে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা বক্রতলের ক্ষেত্রফল। এটা বুঝে নিই মোটামুটি। তলের ক্ষেত্রফল, এটা মোটামুটি এইটা আমরা জানবো। তার মানে যদি আমাদেরকে বলে উপরিতল রং করা হবে তাহলে অবশ্যই আমরা বক্রতলের ক্ষেত্রফল বার করব। যদি আমাদেরকে বলে যে আহ, কোনো ধাতব পাতের তৈরি একটা গোলক, তাতে কত ধাতব পাত লেগেছে, তাহলে সেক্ষেত্রেও আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, যেটা বললাম এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তো আসছি এরপরে, যেটা হচ্ছে কি না একটি গোলক যদি বাটি, একটি গোলাকার বাটি যদি নিরেট পাথরের বল হতো তবে ওই বলটি কতটা পরিমাণ পাথর থাকতো। এখানে একটা মাথায় রাখতে হবে, এটা নিরেট গোলক। আমরা আগে বললাম ডিমের খোসা উপর থেকে ছাড়িয়ে দিয়েছি, পড়েছিল কি বাকি অংশ, সেই পড়ে থাকা যে বাকি অংশ এটাই হচ্ছে আয়তন। এবং এই ভিতরে অর্থাৎ একটা গোলকের ভিতরে যত কিছু থাকে পুরোটাকে আয়তন বলা হবে, এবং এই পুরোটাই হচ্ছে আয়তন। এখানে বলছে কত নিরেট গোলকের মধ্যে কতটা পরিমাণ পাথর থাকবে, তার মানে নিশ্চয়ই এই পুরো ভিতরের যে অংশ পুরোটাকেই বোঝানো হয়েছে। তার মানে এক্ষেত্রে আমরা আয়তন দেখব। তো প্রথম গোলকের আয়তন, সেটা সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউ। কি বললাম? 4/3 পাই আর কিউ। আর যেখানে ব্যাসার্ধ, এটা সবার গুলিয়ে যায় যে কোন একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তর ব্যাসার্ধ যদি এটা থাকে, এটা যদি ব্যাস থাকে, এটা যদি ব্যাস থাকে তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক। ব্যাস যদি 10 থাকে তাহলে ব্যাসার্ধ হবে 10/2 সমান 5। এই রকমই তোমার গোলকের ক্ষেত্রেও সেম, গোলকের যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাস 10 সেমি দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 5 সেমি। অর্থাৎ ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে গুণ, আর ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ।
ব্যাস, এটা মাথায় রাখতে হবে। তাহলে ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ। ঠিক আছে? এবারে আসছি, এখানে যে ফাঁপা গোলক বলা আছে, ফাঁপা গোলক বলতে তোমরা এমনিতে ভিকি বল খেলো, ক্রিকেট, ওটা যদি কেটে দাও তাহলে তোমরা দেখতে পাবে যে বলটা তো আছে কিন্তু বলটা এতটা পুরু, ভিতরটা সামান্য অংশ ফাঁকা, আর এইটা পুরোটা পুরু। তাহলে এই যে পুরু অংশ, এটারই আয়তন তোমাকে বার করতে বলছে। এটা আমরা কিভাবে বার করব? একটা জিনিস মাথায় রাখো, আমি যদি এইটা ধরো পুরোটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই বড়টার ব্যাসার্ধ বড় আর, এই পুরোটা থেকে আমি আর একটা ছবি আঁকছি স্পষ্ট বোঝানোর জন্য। ধরো এইটা, এই এরকম, তাহলে এইখান থেকে এটা কেন্দ্র, এইখান থেকে এইটা হচ্ছে বড় আর, আর এইখান থেকে এইটা ধরো ছোট আর, এটাকে আমরা ছোট আর ভাবলাম ব্যাসার্ধ। তাহলে আমরা যখন বড় আর দিয়ে আয়তন বার করব, 4/3 পাই বড় আর এর কিউব, এটা যখন আয়তন বার করব তখন নিশ্চয়ই এই পুরো গোলকের ক্ষেত্রফল বেরোবে, সরি আয়তন বেরোবে, পুরো গোলকের আয়তন বেরোবে। তাহলে পুরো গোলকের আয়তন বেরোবে মানে তাহলে এই ফাঁকা অংশটাকেও আমরা ধরে নিচ্ছি তাহলে, কিন্তু এটা তো ফাঁকা, এর মধ্যে কিছু নেই। তাহলে এই অংশের যে আয়তন সেটা আমাদেরকে বাদ দিতে হবে। এই অংশের আয়তন বাদ দিতে গেলে এটাও একটা গোলক যার ব্যাসার্ধ ছোট আর, তাহলে এর আয়তন কত হবে না 4/3 পাই ছোট আর এর কিউব। এবারে এটাকে যেহেতু বাদ দিতে হবে তাই মাইনাস চিহ্ন। এখান থেকে যদি আমরা 4/3 পাইটাকে কমন নিয়ে নিই তাহলে এখানে দাঁড়াবে বড় আর এর কিউব মাইনাস ছোট আর এর কিউব। কি বললাম বোঝা গেছে? এটা ব্র্যাকেট শেষ, ঘন একক, সেটাই এখানে আয়তনের সূত্রটা দেওয়া আছে, এটা ভালো করে দেখে নেবে। তো আসছি পরের স্লাইডে। কি বলছে না, পরের স্লাইডে যেটা বলছে সেটা হচ্ছে ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল। কি হবে ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল? না, ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল এটা হবে যে এটা একটা অর্ধগোলক, মানে এটা বড় একটা ধরো তরমুজ, একে তুমি কেটে দাও, কেটে দিলে কি হবে? একটা বড় তরমুজ, তাকে কেটে দিলে কি দাঁড়াবে? এইরকম একটা চিত্র দাঁড়াবে। কিরকম? হ্যাঁ, হ্যাঁ। এর উপরটা হচ্ছে সমতল, তাহলে এর উপরটা কি? সমতল, তাহলে এটা সমতল, সমতল, আর এটা হচ্ছে বক্রতল। তাহলে সমতল কটা? একটা, বক্রতলও একটা। কিন্তু আমরা বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি জানি? সেটা হচ্ছে কি জানি? 4 পাই আর স্কয়ার। তাহলে এই অর্ধেক যেটা, সেটার ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর স্কয়ার, অর্ধেক, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এবারে আসছি যে বক্রতল হলো, এবারে আসি সমতলের ক্ষেত্রফল। সমতল একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর। এটা তাহলে পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল আমরা আগে শিখেছি পাই আর স্কয়ার। তাহলে এই পাই আর স্কয়ার হলে তাহলে এই যে এটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। এবারে আসছি এখানে কি লেখা আছে দেখো, বলছে অর্ধ গোলকের ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল কত? 1/2 কিন্তু ইন্টু পুরোটার ক্ষেত্রফল, পুরোটা মানে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ারের অর্ধেক মানে 2 পাই আর স্কয়ার। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল কত পেলাম? 2 পাই আর স্কয়ার। এবারে বলেছে যে নিরেট অর্ধগোলকের ঘনবস্তুর ব্যাসার্ধ আর হলে সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা যখন সমগ্রতলের ক্ষেত্রফল বার করব তখন কি বার করব? না, সমগ্রতলের ক্ষেত্রফল যখন আমরা বার করব
তখন ওই বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা যোগ করলে 3 পাই আর স্কয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে অর্ধ গোলকের, এটা নীরের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। যদি নীরের না বলে ফাঁপা বলতো তাহলে কিন্তু বক্রতলের ক্ষেত্রফলটা এরকম হতো। কিরকম না, এটা ফাঁপা হলে এটা বাটির মতো লাগতো, এই ভিতরটা সমতল নয়, এইটা সমতল নয়, আর এটা সমতল নয়, এটা বাটির মতো লাগতো। শুধু তখন বক্রতলের ক্ষেত্রফলটাই পাই 2 পাই আর স্কয়ার, এটাই হতো তোমার সমগ্রতলের ক্ষেত্রফল। আসছি পরেরটাতে। এবারে কি বলছে তোমরা এবারে একটু ভালো করে দেখে বোঝার চেষ্টা করো। এখানে বলছে ব্যাস, বলটির ব্যাস। আমরা সবসময় আর আর মানে ব্যাসার্ধকে জানি, তাহলে ব্যাসার্ধর কথাই ভাববো সবসময়, আমরা ব্যাসার্ধ বার করব, তবে আমরা বক্রতলের ক্ষেত্রফল বা আয়তন এটা আমরা বার করতে পারবো। এটাকে একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তো আসছি প্রথমে, প্রথমে কি বলছে না, প্রথমে বলছে যে বলটির ব্যাস, তাহলে আমরা লিখবো বলটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান। তাহলে কি লিখবো, বলটির ব্যাসার্ধ, বলটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 42/2 সেমি সমান 21 সেমি। এবার বলছে কতটা চামড়া আছে, তাহলে আমরা ডিমের খোসা যে বার করছিলাম সেটা তো চামড়ারই মতো, ঠিক তাই না? তাহলে তাহলে আমাদের কি করব আমরা, না ওই চামড়ার ক্ষেত্রফল মানে নিশ্চয়ই তাহলে আমরা বক্ষতলের ক্ষেত্রফল বার করব। তাহলে এখানে লিখবো চামড়ার ক্ষেত্রফল, অতএব বলে লিখবো এখানে অতএব চামড়ার ক্ষেত্রফল সমান কত হবে না, হচ্ছে 4 পাই আর স্কয়ার। 4 পাই মানে 22/7 গুণিতক আর স্কয়ার মানে আর কে আমরা দুবার লিখে ফেলবো 21 × 21 বর্গ সেমি। ব্যাস, কাজ শেষ। এটা সরল তোমরা করবে। আমার হাতের অক্ষরটা একটু খারাপ, সেটা একটু কষ্ট করে একটু বুঝে নিতে হবে। হুম, আসছে। তারপরে বলছে আচ্ছা, তারপরে যেটা বলছে যে আমরা এটাকে দেখবো। তারপর বলছে একটি লোহার পাত তৈরি, আহ, একটি গোলকের ব্যাস এত সেমি, কত সেমি, 14 সেমি। তাহলে লোহার তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি, তাহলে আমরা বলেছিলাম কি ব্যাস থাকলে আমাকে ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ এইটা সমান, ব্যাসার্ধ এইটা ব্র্যাকেটে আর সমান কত লিখবো 14/2, কারণ এখানে 14 সেমি ব্যাস দেওয়া আছে, তাহলে 7 সেমি হবে। এবার বলছে গোলককে রং করতে প্রতি বর্গ মিটারে কত সেমি লেগেছে। তাহলে গোলককে রং করা হবে, মানে গোলককে রং করা হলে তাহলে উপরিতলের ক্ষেত্রফল লাগবে। তাহলে আমরা কি করব না, অতএব প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ, সরি এটা মিটার নয়, এটা সেমি আছে, এটা সেমি লিখবে। প্রতি বর্গ সেমিতে 2.50 টাকা হিসেবে
ঠিক আছে, দেবে খরচ হবে সমান, তাহলে প্রতি বর্গ মিটারে এত টাকা। তাহলে প্রতি বর্গ মিটার মানে, তাহলে আমরা রং করতে চাইছি পুরো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে ওই প্রতি বর্গ মিটারে যত টাকা লাগে সেটা গুণ করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল গুণিতক, তাহলে সমান লিখবো কি, বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল গুণিতক 2.25, সরি 2.25 নয়, 2 হচ্ছে, ইরেজারটা দেখি একটু, 2.50 টাকা। ঠিক আছে, সমান কি হয়েছে না, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না, হচ্ছে 4 পাই আর স্কোয়ার গুণিতক 2.50। 4 পাই আর স্কোয়ার মানে 4 পাই মানে কত, 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 7 গুণিতক 7, 7 গুণিতক 7, ঠিক আছে, এটা 7 গুণিতক 7 গুণিতক কত হবে, 2.50 টাকা। ব্যাস, এবার এটাকে কাটাকুটি করে সরল করলে হবে, 7 7 কেটে যাবে। ঠিক আছে, ধরো এই 7 কেটে দিলাম। ঠিক আছে, আর তো নিচে কেউ নেই, যদি আমরা আর একটু করি, এটাকে দশমিক তুলে দশমিকের জন্য 1, দশমিক পরে জটা সংখ্যা তোটা 0, এটা কাটলো। ঠিক আছে, 5 5 এ 25, 5 2 এ 10, আর এটা 2 2 2 এ 4। ব্যাস, উপরে থাকলো তাহলে কত, এইটা থাকলো 2 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 5 টাকা। ঠিক আছে, পরেরটাতে আসছি। হ্যাঁ, পরে কি বলছে না, এখানে বলছে 14 সেমি ব্যাস বিশিষ্ট, আবার ব্যাস বলছে, তাহলে আমরা ব্যাসার্ধ লিখে নেব। নিরেট পাথরের বল, তাহলে প্রথমে নিরেট পাথরের বলের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 14/2 সমান 7 সেমি। এবারে বলছে গোলাকার নিরেট পাথরের বল এটা, তাহলে কতটা পাথর আছে হিসাব করি, কতটা পাথর মানে আমরা চলে যাব কত, আয়তন। অতএব নির্ণেয় পাথরের পরিমাণ সমান 4/3 পাই আর এর কিউব। এখানে ঘন সেমি লিখতে হবে কিন্তু, তাহলে 4/3 গুণিতক 22/7 গুণিতক আর এর কিউব মানে কত, 7 ইন্টু 7 ইন্টু 7, 3 বার গুণ করে দিলাম, ঘন সেমি। ব্যাস, হয়ে গেল, কাজ শেষ। এবারে কাটাকুটি করে একটা সাথে কেটে যাবে, 3টা থেকে গেলে উপরে গুণ করে পূর্ণ ভেঙে নিতে হবে। ব্যাস, এটা হলো তাহলে তোমার হচ্ছে এই অঙ্কটা। এবারে আসছে কি, আচ্ছা এরপরেটা কি বলছে, 4 প্রয়োগ বলছে এত ডেসিমি ব্যাসার্ধ, এইখানে প্রথম ব্যাসার্ধ হইলো, এইখানে প্রথম ব্যাসার্ধ হলো, তাহলে ব্যাসার্ধ মানে আমাদের কিন্তু কোনো কিছু করতে হবে না, আমরা এটা 4 দাগের অঙ্কটাই করছি। 4 দাগেটা করলে কি হবে না, বলছে এত ডেসিমি ব্যাসার্ধের কোনো পাথর গোলাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কত পরিমাণ জল অপসারিত হবে। তার মানে কি, তার মানে তোমাকে বুঝতে হবে যে যদি তোমাকেও জলে ফেলে দেওয়া হয়, তাহলে একটা মানুষকেও জলে ফেলে দেওয়া হলো,
তাহলে সেই মানুষের যতটা পরিমাণ দেহর যতটা অংশ জলের মধ্যে যাবে সেই জায়গায় কিন্তু জল আর থাকতে পারবে না। সেই জায়গায় কি করতে পারবে না? জল থাকতে পারবে না। কি বললাম বোঝা গেছে? তাহলে ওই জায়গায় যদি জল না থাকতে পারে ওই জলটা কোথায় থাকবে? ওই পরিমাণ জলটা উপরে উপচে পড়ে যাবে। হ্যাঁ কি না? তাহলে এই মানুষের যতটা আয়তন সেম আয়তন কি হবে? না জলটা উপচে যাবে। তার মানে যে বস্তুটাকে আমরা জলের মধ্যে ডোবাবো সেই বস্তুর আয়তন যত ঠিক সেই পরিমাণই আয়তন কি হবে? ওর এই জলতল উপরের দিকে উঠবে অথবা উপচে পড়ে যাবে। যে কোনো একটা যদি ভর্তি থাকে জলতল পুরো একদমে ভর্তি আছে জলতল তাহলে ঠিক উপচে পড়ে যাবে। আর জলতল ভর্তি নেই এত পর্যন্ত আছে ধরো সাপোজ, তাহলে এটা ডোবানোর সঙ্গে সঙ্গে যে আয়তনটা ডুবিয়েছি সেই আয়তনটা বৃদ্ধি পাবে। এতটা বেড়ে গেছে ধরো এতটা বেড়ে গেছে। এইটুকুনি মাথায় রাখতে হবে। এখানে বলছি ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত করবে, আমাকে উচ্চতার কথা বলেনি। অপসারিত করবে বস্তুর আয়তন যত ঠিক তত পরিমাণ জল অপসারিত করবে। কি বললাম বোঝা গেছে? তাহলে এবারে এটাকে আমরা ইরেজ করি। এবারে আসছি তাহলে আমাদেরকে কি করতে হবে? না আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যে অপসারিত জলের আয়তন সমান প্রথমে লিখে নিতে হবে পাথরের গোলাকার পাথরের বলের ব্যাস গোলাকার গোলাকার পাথরের বলের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 0.7 ডেসিমি হয়েছে। এবারে বলছে অপসারিত জলের আয়তন সমান অতএব বলে লিখবো অতএব অপসারিত জলের আয়তন সমান কি হবে? 4/3 পাই আর এর কিউব ঘন ডেসিমি। ব্যাস এইটুকুনি সবগুলো মাথায় রাখতে হবে। 4/3 গুণিতক 22/7 গুণিতক কি হবে? আর এর কিউব মানে 0.7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ঘন ডেসিমি মাথায় রাখবে। তাহলে এইগুলোই হবে তোমার কি? তোমার হচ্ছে আয়তন বা এই জলটা অপসারিত। এবারে কাটাকুটি করে তোমাদেরকে সরল করে নিতে হবে। এবারে আসছি পাঁচেরটা কি বলছি। পাঁচেরটা বলছে যদি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, একটা জিনিস মাথায় রাখো আমাদেরকে কি কি দেওয়া আছে। আমরা গোলকের ক্ষেত্রে কি কি জানি? জানি গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধকে আর দ্বারা চিহ্নিত করে। সমগ্র তলের ক্ষেত্রফলকে 4 পাই যদি নিরেট হয় 4 পাই আর স্কোয়ার, আর আয়তন 4/3 পাই আর এর কিউব। এটা আয়তন, এটা ক্ষেত্রফল, এটা ব্যাসার্ধ। আমাকে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল তো এটাই। তাহলে এইটার মানই তোমাকে দেওয়া আছে 2464। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী ধরে নেব। তার আগে তাহলে ব্যাসার্ধটা তোমাকে লিখতে হবে, যে ব্যাসার্ধ তোমরা যে ব্যাসার্ধটাকে আর ধরেছো সেটা লিখতে হবে। তাহলে এখানে প্রথমে লিখতে হবে ধরি গোলকের ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ সমান আর আর মিটার, মিটার এককে দেওয়া আছে। এবারে প্রশ্নানুযায়ী লিখবো। প্রশ্নানুযায়ী কি লিখবো? না হচ্ছে 4 পাই আর স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2464, বা এখানে কিরকম সরল করবো? 4 গুণিতক 22/7
গুণিতক আর স্কোয়ার মানে জানিনি, আর আর স্কোয়ার লিখে দেবো, সমান চিহ্ন দিয়ে দেবো, এটা কিছু না, সমান চিহ্ন দেবো 2 4 6 4 হলো। বা এখানে আর স্কোয়ার সমান কত হবে না, হচ্ছে এটা লাইন টানবো 2 4 6 4 বাই, যেটা এই দিকে উপরে থাকবে সেটা এদিকে এলে নিচে হবে, অর্থাৎ যেগুলো গুণ থাকবে সেগুলো এদিকে এসে ভাগ হবে, যেগুলো ভাগ থাকবে সেগুলো ওদিকে গিয়ে গুণ হবে। এবারে এই 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22, 11 দিয়ে 22, 11 দিয়ে 22, 11 4 44, তারপর আবার যাবে 2 দিয়ে, হ্যাঁ 2 একে 2, 2 একে 2, 2 দিয়ে 4, হ্যাঁ আবার 4 দিয়ে যাবে, 4 দিয়ে 112 কে কাটলে 4 4 একে সরি 4 দুয়ে 8, 3 বারো 32, 4 8 32, এটা 28 হলো। তাহলে এবারে আমরা করছি এই দিকটাতে, যেহেতু আহ, ধরছে না, তাহলে এই দিকটাতে করব। কি করব, তাহলে আর সমান কি হবে, এটা স্কোয়ার ছিল ওদিকে গেলে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার কি হবে না, রুট ওভার তোমার হচ্ছে 28 গুণিতক 7, রুট ওভার 28 মানে আমরা লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 7, আর একটা 2 7 ছিল লিখলাম। দুটোর জন্য ক্ষেত্রফলে কত বেরোয়, 2 একটা 2 বেরোবে, আর দুটোর সাথে জন্য একটা 7 বেরোবে, সমান কত হবে, আর 7 2 14। তাহলে ব্যাসার্ধ সমান 14। আমাকে জিজ্ঞাসা করছে কি যে ওই গোলকের আয়তন কত, অতএব আয়তন সমান, আমরা একটু সেটা দিয়ে লিখে নেব, ঠিক আছে। আয়তন সমান একটু এখানে লিখে নেব, আয়তন সমান, এটা একটু দেখে নাও, আয়তন সমান কত হবে, 4/3 পাই আর এর কিউব সমান 4/3 পাই মানে 22/7 গুণিতক আর এর কিউব মানে কত, আর এর কিউব মানে এদিকে কি দেওয়া ছিল, এদিকে দেওয়া ছিল 14, তাহলে মানে এটা কি লিখবো, 14 গুণিতক 14 গুণিতক 14, এটা সরল করে নিলে তোমাদের উত্তর হয়ে যাবে। তো এটাতে আসছি এবার পরের অঙ্কটাতে, পরের অঙ্কটা কি বলেছে সেটাকে একটু দেখতে হবে। হুম, ঠিক আছে। পরের অঙ্কটাতে কি বলছে না, 6 দাগের অঙ্ক বলছে, 6 দাগে যেটা বলছে সেটা হচ্ছে কি না, এটার ইরেজার চলে আসছে, পেনটাকে নিয়ে আসছি ব্যাস। এবারে দেখো, একটি অর্ধগোলকে নিরেট বস্তুর ব্যাসার্ধ ব্যাকেটে ব্যাসার্ধ সমান 14 সেমি, তাহলে যেটা দেওয়া আছে আগে সেটা লিখি। এটা 6 দাগের কি বলছে, এটা এখানে ব্যাসার্ধ অর্ধ গোলাকার নিরেট ঘনবস্তু, তাহলে অর্ধ গোলাকার নিরেট ঘনবস্তুর স্তূর, ঠিক আছে, ব্যাসার্ধ ব্যাকেটে আর সমান 7 সেমি, সরি এটা 14 সেমি বলছে, তবে সমগ্র তলের ক্ষেত্রফল এমনি সূত্র বসিয়ে দেবো, হয়ে যাবে। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে তোমার 4 পাই আর স্কোয়ার, সমান কত হবে 4, আচ্ছা এখানে অর্ধগোলক বলছে তাহলে এখানে 4 হবে না, এটা কত হবে না তোমার হচ্ছে, এটা 4 না হয়ে এটা হবে 3 পাই আর স্কোয়ার, 3 ইন্টু 22/7 আর স্কোয়ার মানে কত দাঁড়াচ্ছে, হ্যাঁ 14 ইন্টু 14, এবার এটা কাটাকাটি করে দিলে 7 2 14, এইগুলো সব গুণ করে ফেললে তোমার হচ্ছে আয়তন বেরিয়ে যাবে, হ্যাঁ আয়তন সমগ্র এই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ক্ষেত্রফল মানে কত, তাহলে বর্গ
বর্গ সেমি। হ্যাঁ, এখানে কি বলছে যে অর্ধগোলাকার বাটি তৈরি করতে এত টাকা, এত সেমি পাত লেগেছে। তাহলে পাত লেগেছে মানে কার মান দেওয়া আছে? কার মান দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তোমাকে কি বার করতে হবে? ব্যাসার্ধ বার করতে হবে। আগে একটা অঙ্ক করলাম আমরা এরকম। হ্যাঁ, তো প্রথমে আমরা ধরে নেব, ধরি গোলকের অর্ধ গোলাকৃতি বাটির ব্যাসার্ধ। অর্ধ গোলাকৃতি গোলাকৃতি বাটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান, এই সরি ব্র্যাকেটটা আমরা ধরবো না, আমরা কি ধরবো? ব্যাসার্ধ সমান আর সেমি। এবার আমরা এখানে প্রশ্নানুযায়ী লিখবো, প্রশ্নানুযায়ী কি লিখবো না, 4πr² সমান কি দেওয়া আছে না, দেওয়া আছে 173.25। ঠিক আছে, এটা আগে যেরকম সরল করেছিলাম সেরকম করে আমাকে কমেন্ট করে দেখাবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা বলবে যে এত দাগে অঙ্কটা পারিনি বা এরকম কিছু আমরা তখন। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা এই যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে কল করলে আমি তাদের জন্য আলাদা করে নয়তো গ্রুপ বানিয়ে নেব। যদি তারা না থাকে, বাইরের কেউ হয়, তাহলে তার জন্য আমরা গ্রুপ বানিয়ে নেব। ঠিক আছে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, যাতে অনেক অনেক আশীর্বাদ আসে, এই ভিডিওটার মাধ্যমে আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারি। ঠিক আছে, অনেক কিছু আমরা আমাদের যে এটা যে ভিডিও তৈরির যে কষ্টটা, সেটা যেন আমার একটা কোথাও যেন সাফল্যতায় পৌঁছয়, তার জন্য শেয়ার করো। অবশ্যই ভিডিও শেয়ার করে তোমরা বন্ধুদের কাছে পাঠিয়ে দিও। আসছি পরের অঙ্কটাতে। বলছে কি, যদি একটি পাথরের অর্ধগোলক গোলাকৃতি নীরের বস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে আমাকে কি কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে ব্যাসার্ধ, তার মানে আমি লিখবো 8 দাগের অঙ্ক, আমরা লিখবো কি ব্যাসার্ধ ব্র্যাকেট আর সমান, তাহলে অর্ধগোলাকৃতি। আচ্ছা, আমরা আগেরটা কি অর্ধগোলক ছিল? আমাদের আগেরটা কি অর্ধগোলক ছিল? অর্ধগোলক ছিল, হ্যাঁ অর্ধগোলক ছিল। এটা 4π হবে না, এটা 3π হবে। এটা হবে 3π। ঠিক আছে, এটা 4π হবে না, ভুলে করে দিচ্ছি। এটাকে ইরেজ করে এটাকে 3π করব আমরা। এটাকে আমরা 3π করব, এটা করব 3π, এটাকে মাথায় রাখবো। ঠিক আছে, তো আসছি পরেরটাতে। কি বলছে? আচ্ছা, অর্ধগোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 14 সেমি। ঠিক আছে, তবে কত পরিমাণ পাথর আছে? তার মানে নিশ্চয়ই আয়তন আর বার করতে বলছে। অতএব পাথরের পরিমাণ সমান পাথরের পরিমাণ সমান 2/3 আর এর কিউব ঘন সেমি, এটা আমরা জানি। তাহলে 2/3 গুণিতক 22/7 আর এর কিউব মানে 14 গুণিতক 14 গুণিতক 14 ঘন সেমি। যদি কারোর উত্তর না মিলে অবশ্যই বলবে। ঠিক আছে, উত্তর না মিললে অবশ্যই বলবে যে উত্তর মিলছে না, এটাকে সরল করে নেবে। এবারে আমরা আসছি 9 দাগে। 9 দাগে কি বলেছে না, এখানে বলছে যে দুটি গোলকের ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাদের আয়তনের অনুপাতে জিজ্ঞাসা করছে। সরি,
তো আয়তনের অনুপাত আমরা কিভাবে বার করব? প্রথমে এখানে বলছে যে তোমার হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি গোলকের ব্যাসার্ধ আমরা জানি যেটা আর হিসাবে ধরবো, ধরে এটা আমরা বার করতে পারি। তাহলে লিখলাম, এখানে আমরা ধরতে পারি, ধরি প্রথম গোলকের, যদি 2 নম্বরে পড়ে, না হলে 1 নম্বরে পড়লে কিভাবে লিখবে আমি সেটা বলে দেবো। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান R1 একক। এখানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান R2 একক হলো। এবারে প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে? প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে না, তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, 4 পাই, তাহলে R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার সমান কত দেওয়া আছে? দেওয়া আছে কত না, 1/4। এটা থেকে ইমপ্লাই করবে, এটা যদি আমরা কাটাকুটি করে দিই, ইমপ্লাই করবে R1 স্কয়ার বাই R2 স্কয়ার সমান কত না 1/4। 1 স্কয়ার ইজ টু 2 স্কয়ার। এখান থেকে ইমপ্লাই করবে কি না R1/R2 সমান 1/2। বুঝে গেল? এবারে তোমাকে বলছে আয়তনের অনুপাত, তাহলে অতএব বলে আয়তনের অনুপাত সমান লিখবো। অতএব আয়তনের অনুপাত সমান কত হবে? 4/3 পাই R1 এর কিউব বাই 4/3 পাই R2 এর কিউব সমান, এখানে সব কেটে গিয়ে R1/R2 তার হোল কিউব সমান 1/2 এর হোল কিউব সমান 1/8। অতএব আয়তনের অনুপাত হবে, আমরা যদি এটা শেষে লিখব, আয়তনের অনুপাত সমান 1/8 সমান 1:8। বুঝে গেল? তাহলে এইভাবে আমরা এটাকে করতে পারি। আসছি পরেরটাতে, বলেছে কি 10, এখানে হচ্ছে দুটি যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধ ধরে নিতে পারি ব্যাসার্ধ। আমরা এটা অনেকবার শিখেছি, যদি অনুপাত আকারে দেওয়া হয়, প্রথমটা আর ধরবো, পরেরটা 2R ধরবো, তাহলে সেই রকম ধরে নেব। ধরি 10 কি করছি, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে R1 সমান R একক। এখানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে R2 সমান কত হবে? 2R একক। সাইডে অবশ্যই লিখতে হবে R>0। অতএব লিখবো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব এদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, তাহলে R1 স্কয়ার ইজ টু 4 পাই R2 স্কয়ার। 4 5 কেটে লো, R1 স্কয়ার ইজ টু R2 স্কয়ার। R1 এর মান কত? R স্কয়ার ইজ টু R2 এর মান কত? 2R তার হোল স্কয়ার সমান R স্কয়ার ইজ টু 4R স্কয়ার
সমান 1:4। এটা মাথায় রাখতে হবে। 1 মিনিট একটু জল খেয়ে নিই। তো তারপরে আসছি, তারপরে কি বলছে, তারপরে 11টা বলছে, 11টা কি বলছে, 11টা বলছে গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, তবে গোলকটির ব্যাসার্ধের সংখ্যা সমান কত। তাহলে ব্যাসার্ধ নেই এখানে, ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি 11 দাগের অঙ্ক, ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক। অতএব প্রশ্নানুযায়ী, এখানে প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নানুযায়ী গোলকের আয়তন, আয়তন মানে 4/3 পাই আর এর কিউব সমান পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², বা 4/3 পাই, 4 কেটে যাবে দুদিক থেকে, এই 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে তাহলে এখানে কত হচ্ছে, আর এর কিউব থেকে আর আর স্কোয়ার, দুটো আর দুটো কেটে গেলে এখানে r/3 সমান 1, বা r সমান 3। তাহলে ব্যাসার্ধ কত হবে, 3। অতএব লিখবো, অবশ্যই ভাষা লিখতে হবে, যদি আমার কোনো কারণে না মনে থাকে, উত্তর বেরোনোর পর অবশ্যই ভাষা লিখতে হবে। অতএব লিখবো তোমার হচ্ছে গোলকটির ব্যাসার্ধ, হ্যাঁ, গোলকটির ব্যাসার্ধ সমান 3 একক। এটা মনে রাখতে হবে। আসছি পরেরটাতে, বলেছে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে একটি 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। মানে কি, মানে এখানটায় এই একটা নিরেট গোলক, এই পুরোটাই নিরেট, একটু বেরিয়ে গেছে ওটা বাদে দাও, পুরোটাই নিরেট। তো এই নিরেটটাকে গলিয়েছে, গলিয়ে কি করেছে, ফাঁপা গোলক তৈরি করেছে। ছবিটা মোটামুটি হচ্ছে না, তবু ধরে নিতে হবে ফাঁপা বলতে এই অংশটা ফাঁপা, এই ভিতরের যে অংশটা এটা ফাঁপা, এটা কিন্তু ফাঁপা নয়, ফাঁপা গোলক তৈরি করেছে। তাহলে নিশ্চয়ই আমরা কি দেখব, একটা গোলককে তো গলিয়ে বা ভাঙিয়ে সেটার থেকে এই গোলকটা তৈরি করা আছে, নিশ্চয়ই এই দুটো গোলকের আয়তন সমান হবে। তাহলে এখানে এইটা ছোট আর আমরা ধরে নিলাম, এইখান থেকে এটা বড় আর ধরে নিলাম, আর এইটাকে আমরা r1 ধরলাম, এটা ভাবতে পারি। হলো, তাহলে এখানে কি বলেছে না, দুটি নিরেট গোলককে গলিয়েছে, একটা কত না, তাহলে প্রথমটির ব্যাসার্ধ আমরা লিখবো, আমরা লিখবো প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে এমনি এটা লিখো না, r1 সমান 1 সেমি। এখানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ r2 সমান 6 সেমি। এবার ওখানে ওখানে ফাঁপা বলছে, তাহলে আমরা ধরে নেব, ধরি গোলকের
অন্তঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ ব্র্যাকেটে ব্র্যাকেট নয়, এটা অন্তঃব্যাসার্ধ সমান আর সেমি। অতএব বহিঃব্যাসার্ধ ব্র্যাকেটে বড় হাতের আর সমান ছোট হাতের আর প্লাস ওয়ান, কেননা 1 সেমি পুরু বলে। ঠিক আছে, এটা খাতায় সব এগুলো করতে থাকবে, তাহলে হয়ে যাবে। তাহলে এটা কি বললাম, 1 সেমি পুরু। এটা যদি স্পষ্ট না বোঝা যায়, এটা ভালো করে লিখে দিলে 1 সেমি পুরু, 1 সেমি পুরু, ব্যাস। প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী যা লিখতে পারো। প্রশ্নানুযায়ী কি প্রশ্নানুযায়ী? না দুটোকে গড়িয়েছে, তাহলে আয়তন 4/3 পাই r1 এর কিউব, 4/3 পাই r2 এর কিউব, দুটোকে গলিছে, গলে কি পাইছে না 4/3 পাই, এটা আমাদের সূত্র ছিল বড় আর এর কিউব মাইনাস ছোট আর এর কিউব ছিল। অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেট হতো, 4/3 পাই চলে যাবে, r1 এর কিউব মানে তোমরা এখানে লিখতে পারো r1 এর কিউব মানে তোমরা r1 এর কিউব মানে কত, r1 মানে কত, 1 কি 1 এর কিউব প্লাস এটা কত 6 এর কিউব, 6 এর কিউব, তারপর 4/3 পাই চলে গেল। এটা বড় আর এর কিউব মানে আমরা আর প্লাস 1 এর হোল কিউব ভাববো, মাইনাস এখানে আর এর কিউব ভাববো। এবারে জাস্ট এটাকে সরল করে নাও, 1 প্লাস এটা 6 6 216, হ্যাঁ, আর এটাকে করলে আর এর কিউব 3r স্কোয়ার সূত্র ফেলালে 3r প্লাস 1 মাইনাস আর এর কিউব, এই মাইনাস আর এর কিউব এই প্লাস আর এর কিউব কাটাবে, তখন কি হবে, তখন হবে 3r স্কোয়ার প্লাস 3r, হয়েছে, এই 1 আর এদিকের 1 কেটে যাবে, -216 ইজিক্যাল টু 0, বা এখানে 3 দিয়ে কাটলে কত হবে আর স্কোয়ার প্লাস আর মাইনাস 72 ইজিক্যাল টু 0। এবারে মিডিল টার্ম ফ্যাক্টর করবে, করলে কি দাঁড়াবে, মিডিল টার্ম ফ্যাক্টর না করে আমি বলে দিচ্ছি, এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করার পরে বা লিখবে, লিখে কত হবে আর আর প্লাস 9 ইন্টু আর মাইনাস 8 ইজিক্যাল টু 0। এখান থেকে আসছি এই জায়গাটাতে, তার আগে এই সাইডটাতে মুছে দেই আগে, এই সাইডটা মুছে দিলে কি হবে, মুছে দিলে ব্যাস, মুছে দিলাম। এবারে আসছি কি বলছে না, এখান থেকে তাহলে হয় বলে এরকম করে হয়, এটা এ আর প্লাস 9 ইজিক্যাল টু 0, অথবা আর মাইনাস 8 ইজিক্যাল টু 0, বা আর সমান -9 বা আর সমান 8। যেহেতু আর গ্রেটার দেন 0 বা ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, যেহেতু ব্যাসার্ধ ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, অতএব কি করব, অতএব আর ইজিক্যাল টু 8 হলো। এবারে কি বলছে, তাহলে বাইরের ব্যাসার্ধ কইছে, অতএব বহিঃব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 9 সেমি, একটা বেড়ে যাবে 9,
অতএব বাইরের বক্রতলের ক্ষেত্রফল, বাহিরের বক্রতলের ক্ষেত্রফল সমান 3.5 পাই বড় আর এর কিউব। জাস্ট মানটা বসিয়ে দিলে 3.5 ইন্টু 22/7 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, এটা সরল করলে উত্তর হয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে কি না তোমার হচ্ছে, এটা গেল উদাহরণ। এই উদাহরণগুলো আমরা একটু ভালো করে দেখব। এবারে পরের ভিডিওতে আমরা কি করব, তোমার হচ্ছে অনুশীলনী করব। অনুশীলনী পরের তাতে আছে, অনুশীলনী করব। ঠিক আছে? থ্যাংক ইউ সবাই এই ভিডিওটা দেখার জন্য। তো যারা ভিডিওটা দেখে যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদেরকে জানাবে যে এই রকমই তোমাদের হচ্ছে অঙ্কর যদি কোনো সমস্যা থাকে তাহলে এইরকম একটা চ্যানেল আছে যা তোমাদের সমস্যার সমাধান করাবে। আর যদি কোনো খুঁত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, সেগুলোকে আমাকে শুধরে নিতে হবে এবং যাতে চ্যানেলটা অনেক ভালো হয়, তোমাদেরও বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তোমরা এটা করবে, অবশ্যই করবে। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, আমি জানি আমার হাতের অক্ষরে খারাপ, খানিকটা মানে অনেকটাই খারাপ, আমি চেষ্টা করব সেটাকে ভালো করার। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা একটু দেখতে থাকো, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে।